যে শবটার ওপর বসে আছি সে শবটা চিৎকার করে কেঁদে উঠল, বললে, আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো। রোজ রাত্রে এমনই হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি। আমায় উদ্ধার করো। কত কাল আছি শ্মশানে, 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। ভয়ে দিশাহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবে ভরসা হয়ে এসছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন বাংলা সাহিত্যের কয়েকটি রহস্যে ঘেরা অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্পের সম্ভার। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিকের গল্প, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। সন্ধে হবার আর দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে, সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলল, আরে চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে, তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কি না। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি, আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। বন্ধু বলল, এই বাড়ি? হেসে বললাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাইরের দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে একটা ছেলে বলে উঠল, কে? কিশোরী জিজ্ঞাসা করল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভিতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল, কোথা থেকে আসছেন? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভিতর চলে গেল। কিছুক্ষণ কারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বললাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয় দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটা দরজা খুলে বলল, আসুন আসুন, ভেতরে আসুন। ছোট একটা ঘরে তক্তপোষের উপর আমরা বসলাম। একটু পরে ভেতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করে বলল, আসুন পণ্ডিত মশাই। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না, কিন্তু রং টকটকে গৌর বর্ণ। এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথার চুল প্রায় সবই উঠে গেছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়। চোখ দুটি বড় বড়, উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়ল। দুজনেরই মুখের আশ্চর্য মিল আছে। শুধু লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি। আর এনার চোখের কোণের কুঁচকোনো রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব ফুটে উঠেছে। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন, এখন তার যেন অনেকটাই হারিয়ে গিয়েছে, এই ধরনের একটা ভাব। প্রথমে
আমি হাত দেখালাম। বৃদ্ধ মন দিয়ে খানিকটা দেখে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আপনার জন্মদিন 15ই শ্রাবণ, 1305 সাল, ঠিক। আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ, ঠিক। কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুবই ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিয়ের দিন একই হওয়াতে বিয়ের সময় এই নিয়ে বেশ একটু গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানেন না। তিনি আমাকে আগে কখনো দেখেনি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না, কারণ তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো উপায় ছিল না। তারপর বৃদ্ধ বললেন, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল 13 বছর বয়সে। কথাগুলো সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বললেন, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, না সে টাকা আর পাবেন না, বরং আরো কিছু ক্ষতি যোগ রয়েছে। আমি আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামবার সময় 5খানা নোটযুক্ত মানিব্যাগটা খোয়া গেছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে বলতে পারিনি। তারানাথ বোধহয় থট রিডিং জানেন, কিন্তু আরও ক্ষতি হবে তা কেমন করে বলতে পারলেন? এটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলেন না। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন তিনি বলেছিলেন। লোকটার ওপর আমার শ্রদ্ধা হলো। মাঝে মাঝে তাঁর ওখানে যেতাম। হাত দেখাতে যেতাম তা নয়, প্রায়ই যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকেই সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াতে বেড়াতে একদিন তিনি এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পান। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধন করবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিলেন। তা নিয়ে তিনি কলকাতায় এসে কারবার খুললেন এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙিয়ে খেতে শুরু করলেন। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে তিনি তার ক্ষমতা দেখিয়ে শিগগিরই এমন নাম করে বসলেন যে বড় বড় মারোয়াড়ির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে থাকত। পয়সা আসতে শুরু করল অজস্র। যে পথে এলো সে পথেই বেরও হয়ে গেল। হাতে একটা পয়সাও রইল না। তারানাথের জীবনে 3টে নেশা প্রবল ছিল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনির দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির সেজেছে, আর তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিলেন, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কর্পূরের মতো উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাবার সঙ্গে সঙ্গে তার পসার নষ্ট হল। তবুও ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণের কোনোটারই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনো খানিকটা পসার বজায় রাখতে সক্ষম হয়েছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াবার উপায় ও কৌশল বার করতেই
তারানাথের দিনের অধিকাংশ সময় ব্যয় হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়ই বা কই। আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হবার পরে যে পায়নি একথা খুবই ঠিক। আমাকে পেয়ে তার নিজের উপরে বিশ্বাস ফিরে এসেছে। সুতরাং আমার সাথে তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মালো। তিনি আমায় প্রায়ই বলতেন, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা আছে কিনা। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিয়ে যাব। একদিন বললেন, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। দু হাতের আঙুলে দু চোখ বুজে চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণ চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় দুটি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা যেত না তাই নয়, দৈনন্দিন খেটে খাওয়া জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তার তো কোনো দিন জানাই ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরনো একখানা তুলট কাগজের পুঁথির পাতা উল্টোচ্ছেন। আমাকে দেখে বললেন, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করে বেড়ানো। বিশেষ করে সে সাধু যদি আবার তান্ত্রিক হয়, তবে তারানাথ সব কাজ ফেলে তার পিছনে দিনরাত লেগে থাকতেন। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে, বের করে দেখো তো। রুমাল বের করে দেখি তাতে বেলফুলের গন্ধ ভুর ভুর করছে। আমি সাধুর কাছ থেকে প্রায় 5-6 হাত দূরে বসেছিলাম এবং আমার পকেটে কেউ হাত দেয়নি। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেউই নেই। রুমালখানাতে আমার নামও লেখা। সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নেই। কিছু যে আশ্চর্য না হলাম এমন নয়, কিন্তু যদি ধরেই নিই যে সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছিলেন, তবুও এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফেরবার সময় তারানাথ বললেন, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে একটা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। আর মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালান করলো, তার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্সের মোটা সমস্যাটাই তো এর মধ্যে জড়ানো। আচ্ছা, যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছাশক্তি আমার উপর ততক্ষণই কার্যকরী থাকতে পারে যতক্ষণ আমি ওনার কাছে রয়েছি, কিন্তু তার সান্নিধ্য থেকে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে, সে প্রভাবের মূলে কি আছে, সেও তো আরেকটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বললেন, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে। তবুও তো সত্যিকারের তান্ত্রিক দেখনি।
নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা ব্ল্যাক ম্যাজিক বলো। একসময় আমিও জিনিসের চর্চা যে না করেছি তা নয়, ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছুই নয়। এর চেয়ে অনেক অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি আমি। কি হলো জানো, ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন তিনি আবার আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায় বলতেন, দু চোখের মাঝখানের ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখবি কিন্তু। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পিছনে পেয়ারাতলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে এই ঘণ্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে খুব স্থির। মিনিটখানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুরবার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি, সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি, মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খরম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিলে না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়াড়া, রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা, রুদ্রপুর। তারপর কি যেন একটা ভাবলেন। খুব অল্পক্ষণ একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো নাকি? আমাদের গ্রামে সান্যালেরা এক সময় অবস্থাপন্ন ছিল,
খুব বড় বাড়ি ঘর ছিল তাদের, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি, কিন্তু এখন তাদের অবস্থা খুবই খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি জানবে কি করে? ওই খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে নদী নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার ওপর দিয়ে মানুষ গরু সব হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আপনি আমাদের গাঁয়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখেই দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষের কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহে কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করগে যা। এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও নে। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গাঁয়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে একেবারে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা একেবারে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, আমার পেছনে পেছনে কেন আসছিস? আপনাকে ছাড়বো না, আমি কিচ্ছু চাই না, শুধু শুধু আপনার সঙ্গ চাই। আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছে সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে চলে গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাঁকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠা মশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল।
বড় জ্যাঠামশায়ের ওই সব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। কিন্তু সে তো প্রায় অন্তত 150 বছর আগের কথা হবে। কিন্তু ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? না, তা নয়। ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোন নৌকো একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খেয়া ঘাট। খেয়া ঘাট? হ্যাঁ, জ্যাঠামশায়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি। তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে যে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ওই লাভাঙার খেয়া ঘাটের ওপর। কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বই টই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও আজও তিনি বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বের হই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে সে। যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে মহা চটে গেল। বললে, বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার ওপর। পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে, যা যা যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে তো বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু পরদিন আবার গেলাম। আবার কেন এলি? মা, আমাকে দয়া করো। পাগলি বললে, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলে এক লাথি। বললে, এর যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। কি এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোনোদিন। শেষ রাত্রে স্বপ্ন দেখলাম, পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই। মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে, লাথিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল আসিস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। উমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমাকে দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ
আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই তো এলাম। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে? তোর মুন্ডু চিবিয়ে খেতে গেছিলাম? যা বেরো, বেরো। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করছে। সেটা আমি ওখানে দাঁড়িয়েই বুঝতে পারলাম। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ এক অজ্ঞাত শক্তি বলে আমাকে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে যেন উপায় নেই। কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কিচ্ছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভাগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বললে, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন তো কিছু খাওয়ানো দরকার। বল, কি খাবি? পাগলির শক্তি কত দূর তা দেখবার জন্য আমার বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা সব কিছু এনে দিতে পারে। কলকাতায় গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। আমি বললাম, খাবো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর বর্তমান কলা। পাগলির এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল। হাতে তুলে নিয়ে বললে, এই নে, খা ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে একরকম অসম্বদ্ধ হাসি হেসে বললে, খা খা খা, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানোর কয়লা মুখে দেব? ছি 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 ছি। কিন্তু কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই। অনেক দূর এগিয়ে গেছি। দিলাম দিলাম সেই কয়লা মুখে পুরে দিলাম, যা থাকে কপালে। পরক্ষণেই টু টু করে সেই বিশ্রী বিষাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলুম। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসে গেছে। কি বোকামো করেছি এখানে এসে। এ পাগল, পাগল ছাড়ার কিচ্ছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বললে, খেলি খেলি রাবড়ি, বর্তমান কলা, পেটুক কোথাকার। পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ, দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমাকে কখনো কেউ মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবেন না, আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, রাগ করিস নে, আসিস আজ। হ্যাঁ, রাগ করে না। ছি, এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম।
যা হোক, জেগে উঠে আমার রাগ কিন্তু আর রইল না। পাগলি আমার জাদু করলে নাকি? গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মুখটি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা নাছোড়বান্দা তো তুই। আমি বললাম, কেন বাঁদর নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদায় করে আবার রাত্রে গিয়ে আসতে বলো। এরকম হয়রান করে তোমার লাভ কি? পারবি তুই? সাহস আছে? যা বলবো তা করবি? আছে, যা বলবে তাই করব। দেখোই না পরীক্ষা করে। পাগলি বললে, আজ রাত্রে তুই আমাকে মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব। যা, বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, সঙ্গে 2 চাল আর ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে তখন আমার মুখে 1 ঢোক মদ আর 2 চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনই মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বললে, তবে এখানে মরতে এসেছিলি কেন রে মুখ পোড়া? বেরো, যা বেরো এখান থেকে। আরো নানা রকম অশ্লীল গালাগাল দিল। ওর মুখে কিছুই বাধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখি নে, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, আহা, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আর আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বললে, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? তবে এই পথে এসেছিলিস কেন রে? অলুপে খাটের মোড়া। তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলেদের কাজ নয়। যা যা, গিয়ে কামিজ চাদর পরে হাউসে চাকরি কর গিয়ে। যা, বেরো। তুমি শুধু রাগই করো, পুলিশের হাঙ্গামাটার কথা তো ভাবছো না? আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন আমি সময় নষ্ট করেছি, এছাড়া আর কিছুই না। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোকও শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময় সত্যি এমন কথা বলে যে ওকে বিদুষী বলেও সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনিই ডেকে বললে, আমার রাগ হলে জ্ঞান থাকে না। তোকে ও বেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতকগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিচ্ছু হয় না। কিভাবে শক্তি লাভ হয়? পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহশূন্য হলেও চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরও অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি মানুষের চেয়ে অনেক বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাখিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেইখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে।
এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতকগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠকয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে কোনো লোকজন নেই। অজ্ঞাত সারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাঁকিনি। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেত লোকের বাঘ ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করে রাখতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ না? ঠিক করে বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্পর্কে অনেক কথা বললে। আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ। ওর মধ্যে এমন শক্তি আছে যে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাঁটাবেন না মশাই। গাঁয়ের লোক ওর কাছেও ঘেঁষে না। আপনি তো বিদেশি লোক, মারা পড়বেন শেষে। মনে ভাবলাম, কি আমার করবে? যা করবার তা তো করেছে। তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি যাতে পাগলি না টের পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স। চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম, তাই তো, এ আবার কে এলো? যাই কি না যাই? 2-1 পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলাম, মা, তিনি কোথায় গেলেন? কে? সেই তিনি এখানে থাকতেন। মরণ। কে তার নামটাই বল না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি,
ভেতরে সেই পরিচিতা পাগলি, বাহিরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বললে, এসো না, বসো না এসে পাশে, লজ্জা কি? আহা, আরও তো লজ্জায় দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমাকে কোনো বিপদে ফেলবার চেষ্টা করছে। ফিরে চলে যাচ্ছি এমন সময় সেই পরিচিত কণ্ঠের ডাক শুনে আমি আবার থমকে দাঁড়ালাম। তারানাথ, কোথায় যাস? এদিকে আয় বাবা। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বললে, এসো, বসো। তুমি তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার তোমার মতলবখানা কি? মরণ খাটের মরা। কি আবল তাবল বকছিস? না, সত্যি কথা বলছি। তোমায় যখন মা বলে ডেকেছি, আমায় আর কোনো ভয় দেখিও না। শোন তবে, তুই সেরকম নোস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা একটা মরা চাই। আসবে 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 শিগগির, অনেক মরা আসবে, এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর। কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন, কিচ্ছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালেই, তবুও কখনো মরার ওপর বসে সাধনা করব এই কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সপ্তাহে রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি। সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বললে, এই একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মোড়া বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধহয়। পাগলি আমায় শেকড় বেয়ে নেমে গিয়ে মড়াটা তুলে আনতে বলল। জলের মধ্যে মড়া হালকা হবে, ওকে তুলে শেকড়ে রেখে দিতে বলল, ভেসে যেন না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মড়ার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বললে, মরার ওপর বসে সব সাধনা করতে হবে, ভয় পাবি না তো? ভয় পেয়েছো কি মরেছো? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম, ওমা ওমা, একই ওমা, একই একই একই। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বললে, মূল যা, চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ! আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো।
মনে ভাবলাম এই অতি ভয়ানক লোক দেখছি। গাঁয়ের লোকে ঠিকই বলে তাহলে, কিন্তু কিন্তু ফেরবার পর তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে সন্ধে থেকে আমাকে তাই তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের ওপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বললে, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিরন্ধ্র অন্ধকারে দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ একপাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে, একটা কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মড়ার উপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপার ঘটল। বিশ্বাস করো আর নাই করো তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে কোনো স্বার্থ নেই আমার। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সা দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজল না কারোর। দলে দলে 1টা 2টো 5টা 10টা 20টা, তারা সকলে এসে আমায় আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কররা পাখি। বীরভূম নদীর চরে যথেষ্ট দেখা যায়। 2 পায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে আমার মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে গলায় কারা যেন খল খল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। চেয়ে দেখি তখন একটা পাখি নয়, সবই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারদিকে সেই বড় মাঠের যেদিকেই তাকাই অসংখ্য নরকঙ্কাল। দূরে নিকটে ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে জলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, আবার কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে গেছে। তাদের মুখও নানান দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্ন করে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে।
কঙ্কালের আড়ালে পিছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে এই শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষা করছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। আবার কে? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে হেসে বললে, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না, আর এত সহজে ইনি। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি বললে, তবে তুমি মহাডামুরের সাধনা করছো কেন? আগে আগে আমি তো জানি না কোন সাধনা কিরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনই করছি। বেশ, মহাডামুরের সাধনা তুমি ছেড়ে দাও, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামুরি ভৈরবীকে দেখোনি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। সাহসে ভর করে বললাম, শুনেছি বহু সাধনা করে আপনাদের আনতে হয়। আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, না না, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি না কে আপনারা। যদি অপরাধ করি মাপ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। বালিকা বললে, মহাডামুরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যৌঘ পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্যে ওই পথে আমরা পৃথিবীতে নেমে এসেছি। তোমার মন্ত্রে দিব্যৌঘ পথের সারা জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয় ভয় বললাম, তবে তবে কি আমি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল, বললে, তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্যে, অত ভয় কিসের? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি, তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বললে, কিন্তু মহাডামুরির বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি না, ছেড়ে দে। ঠিক আছে, আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলি? হ্যাঁ, দিলাম। এই সময় যে শবদেহের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয় বিস্ময়ে আমার সর্বশরীর কেমন যেন একটা হয়ে গেল। শবদেহের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই, একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বললে, কি রে, দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ
আমার মনে ঘনিয়ে এসছিল। সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলিও নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ভেড়ে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলো। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরগুলো। তবুও তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস টকটক শব্দ! হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্রপথে যেন একটা বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শিয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুনি উঠছে সেই গভীর রাত্রে। শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে। তার আগুনের ভাঁটার মতো জ্বলন্ত দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে প্রতিগন্ধ, সে শেয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা যেন মিশে গেছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার ওপর বসে আছি সে সবটা চিৎকার করে কেঁদে উঠল, বললে, আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো। রোজ রাত্রে এমনই হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার ক্ষতি হয়নি। আমায় উদ্ধার করো। কতকাল আছি শ্মশানে, 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। ভয়ে দিশাহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবে ফর্সা হয়ে এসছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। যা যা যা, তোর দৌড় বোঝা গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? দূর, ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না। ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি। এবং দেবী ত্রক্ষরী তু মহাষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তার জানিস কি?
ওসব মায়া। আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি তিনি অনেক কথা বলেছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারা নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথা। কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? পাগলি বললে, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরী মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে, আসন ছেড়ে ভাগলি কেন? তারপরে সে হঠাৎ হি হি করে হেসে উঠে বললে, মুখ পোড়া বাঁদর কোথাকার, উনি দেখা পাবেন ভৈরবীদের। হাঁকিনীদের নিয়ে কারবার করেও আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, ওরে অলপে তোকে আমি ভেলকি দেখিয়েছি। তুই তো সবসময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি? এই তো সবে সন্ধে। হ্যাঁ, আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যিই তো সবে মাত্র সন্ধে হয়। আমার আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়, আষাঢ় মাসের দীর্ঘ বেলা। মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল, শকুনির ঝাঁপ, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন আমায় এত ভোলালে আর মিথ্যে এত ভয় দেখালে? পাগলি বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় তন্ত্র সাধনা। তুই আর কোনো দিন এখানে আসার চেষ্টা করবি নে, এলেও আর দেখা পাবি নে। একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, কিন্তু তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি আবার একটু গম্ভীর হলো, বললে, তুই সে বুঝবি নে। মহাষোড়শী, মহাডামরী, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনই কেটেছে, এ জন্মও গেল, গুরুর দেখা পেলাম না। যা যা যা, তুই ভাগ। তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা যা, পালা। চলে এলাম। সে আর 40 বছরের কথা। আর যাইনি, ভয়েই যাইনি। পাগলির দেখাও আর কোনোদিনই পাইনি। তখন চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়। সংসারের কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্যে পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সামান্য মানুষে তার কি বুঝবে? যাক, সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিক বলেছিল। আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই সব গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো এসো, চিনিয়ে দেব। 2 হাতের বুড়ো আঙুল দিয়ে। আমি দেখলাম তারানাথের বকুনি থামবে না যতক্ষণ এখানে আছি। উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শনের থেকে গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করেছি কিনা জিজ্ঞাসা করছেন? এর আমি কোনো জবাব দেব না।
ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প প্রখ্যাত বাংলা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিকের গল্প। পাঠে সাম্য, দিব্যেন্দু, রক্তিম, ছন্দবাণী, অভিজিৎ এবং অরিন্দম। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।